Welcome from Nirmahal. নীরমহল যার অর্থ জলপ্রাসাদ। এর অবস্থান ভারতের ত্রিপুরা রাজ্যে। এটি ভারতের সর্ববৃহৎ ওয়াটার প্যালেস। ঠিক এর মতো দেখতে আরেকটা জলপ্রাসাদ রয়েছে রাজস্থানের উদয়পুরে। ত্রিপুরা ঘুরতে আসা সকল পর্যটকের ভ্রমণ তালিকায় নীরমহলের নাম শীর্ষে অবস্থান করে। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায়, যেমন শহর থেকে এত দূরে কেন এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল, আর প্রাসাদটি কেনই বা অথই জলের মাঝখানে তৈরি করা হয়েছিল। এই ভিডিওতে আমি নীরমহল সম্পর্কিত এমন কিছু অজানা তথ্য আপনাদের জানাবো যা আপনি নিশ্চয়ই আগে কখনো শুনেননি। আর পাশাপাশি নীরমহল ভ্রমণের উপায়, সুবিধা অসুবিধা সহ 2024-এর সকল লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে ভুলবেন না। প্রথমে জেনে নিই নীরমহল পৌঁছানোর উপায়। নীরমহল ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘর নামক শহরে অবস্থিত। আপনি যদি আগরতলা থেকে আসতে চান, সেক্ষেত্রে নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে মেলাঘরের জন্য বাস পেয়ে যাবেন, যার ভাড়া 45 টাকা। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আর কেউ যদি কুমিল্লার বিবির বাজার চেকপোস্ট হয়ে শ্রীমন্তপুর ইমিগ্রেশন হয়ে আসতে চান, তবে শ্রীমন্তপুর ইমিগ্রেশনের বাহিরে অটো বা টোটো পেয়ে যাবেন। অটোতে 20 রুপি দিয়ে সহজেই চলে আসুন সোনামুড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে মাত্র 10 রুপি দিয়ে চলে আসুন মেলাঘর। সোনামুড়া থেকে মেলাঘরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। মেলাঘর পৌঁছানোর পর মেইন রাস্তায় হাতের ডান দিকে নীরমহলের সাইনবোর্ড দেখতে পাবেন। সেখান থেকে 10 রুপি দিয়ে অটো করে আপনি পৌঁছে যেতে পারেন রাজঘাট। আর পায়ে হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা নীরমহলের গেটের ঠিক বাহিরের হোটেলটায় লাঞ্চ করতে আসলাম। চলুন জেনে নিই এখানের খাবারের কোয়ালিটি আর দাম সম্পর্কে। কি আছে এখানে খাবারে? চিকেন আছে, মাটন আছে, দেশি মুরগ আছে খাবার মধ্যে। আর মাছের মধ্যে আছে কাতল আছে, ট্যাংরা আছে, রুই আছে, লোকাল মাছ সব যেটি এখানে লোকাল হচ্ছে। আলু ফ্রাই আছে, আলু ভাজা। এটা আছে আপনার হলো পেঁপে সিদ্ধ আছে। পেঁপে সিদ্ধ, আচ্ছা হ্যাঁ, পেঁপের ভর্তা। এটা কি? কাঁচা কলা বাটা। আচ্ছা, কাঁচা কলার ভর্তা। ওকে, আপনাকে একটু দিছি, দেখুন একটু টেস্ট। শীতল শুটকি চাটনি না? ওকে। আমরা এখানে 80 রুপির ভাতের প্যাকেজ নিলাম, যার সাথে রয়েছে ভাত, শাকভাজি, আলু ভাজি, পেঁপের ভর্তা, কলার ভর্তা, শুটকি ভর্তা, সবজি, ডাল, সালাদ এবং পাঁপড়। আর আলাদা করে নিলাম একটা কাতল মাছের ঝোল, যার দাম ছিল 120 রুপি। যেখান থেকে খাবার খেয়ে আসলাম সেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। সেখানে আপনি খাবার অর্ডার করলে, মানে ভাত অর্ডার করলে, বেসিক্যালি আমাদেরকে যে খাবারগুলো ফার্স্টে দেওয়া হয়, ভর্তা, ভাজি, লাস্টে পাঁপড়, ডাল, সবজি অ্যান্ড এভরিথিং, ওই ফুডগুলো আসবে। মানে আপনি যদি একটা ভাত অর্ডার করেন ওগুলোর সাথে ইনক্লুডিং, হ্যাঁ, তো ওটার প্রাইস পড়বে আপনার 80 টাকা। আর আপনি যদি চান যে সেপারেট করে কোনো মাছ অর্ডার করবেন, তাহলে সেটার প্রাইসটা আলাদা আসবে। তো আপনি যদি বাজেটে থাকেন, সো ইটস এ গুড অপশান। আর খাবারের পরিমাণ অনেক বেশি ছিল, সো ইয়া, ইটস এ বিগ ডিল। ওই দূরে দেখা যাচ্ছে নীরমহল। নীরমহল রুদ্রসাগর লেকের উপর নির্মিত হয়েছিল, যার এরিয়া 5.3 কিলোমিটার স্কোয়ারে বিস্তৃত এবং এটি একটি কৃত্রিম লেক। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নীরমহল তৈরি করেছিলেন তার গ্রীষ্মকালীন অবসর বা ছুটির দিনগুলো এখানে উপভোগ করার লক্ষ্যে। নীরমহল ঘুরে দেখার নির্ধারিত সময় 40 মিনিট। আর এখানের একটা নিয়ম, যেটা আমাদের এখানে কারো কাছে ভালো লাগেনি, যত পর্যটক আছে, এখানে হচ্ছে কাউকে টিকিট দেওয়া হচ্ছে না, কারণ 30 জন হলে বোট ছাড়বে। আর ওরা টিকিটও দেয় নাই, মানে 30 জন মানুষ হলে তখনই ওরা হচ্ছে 30 জনকে টিকিট দিবে এবং বোট ছাড়বে। এখানে যাত্রীরা মোটামুটি বসে শুয়ে সময় পার করতেছে, আমরাও সেম, মোটামুটি আধা ঘন্টা থেকে এখানে ওয়েট করছি আমরা। এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে। আমরা যখন মাত্র আসছিলাম তখনও জানি না যে 30 জন লাগবে অ্যাটলিস্ট।
তখন এই পিছনে আমার এই যে ছোট নৌকাটা, এটা মাত্র ছেড়ে গেছিল মানে যাত্রীদেরকে নিয়ে, এটা বৈঠা বাওয়া নৌকা, তো এটাতে অ্যাকচুয়ালি অনেক বেশি সময় লাগে। তো আমরা ওয়েট করতেছিলাম, কারণ 30 জন তো ওয়েট করা যাইতেছিল না। সো এটা আসে প্রায় 1 ঘন্টা সময় পরে। তো 1 ঘন্টা পরে এখন যখন ফাইনালি এটা আসছে, আসার পর আমরা যখন বার্গেন করছিলাম যে কত প্রাইস নিবে তারা, তখন এখানে 30 জন হয়ে যায়। সো খুব কনফিউশন একটা অবস্থা হয়ে যায়। তো আমরা ভাবলাম ঠিক আছে 30 জনের ওই নৌকাতেই যাই। আপনারা কেউ যদি এই নৌকাতে যেতে চান তাহলে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ওরা 4 জনের বেশি নেয় না। আর এখানে হচ্ছে আসা যাওয়া পার পার্সন 500 রুপি করে নিবে আপনার কাছ থেকে। তো আপনি যদি একটু নিরিবিলি বা নির্জনে নিজেদের মতো ঘুরতে চান, লাইক মানুষের ভিড়ে না বসতে চান, তাহলে এই নৌকাটাতে যেতে পারেন। আর আপনি যদি বাজেটে থাকেন তাহলে 30 জনের বোটে উঠতে পারেন, কারণ ওখানে হচ্ছে আসা যাওয়া মাত্র 50 রুপি। নীরমহলের নামকরণ করা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। তিনি মহারাজের কাছের বন্ধু ছিলেন এবং রাজপরিবারের সাথে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নীরমহলের মহারাজ রবীন্দ্রনাথ ঠাকুরের উপর সন্তুষ্ট হয়ে তাকে আগরতলায় একটি বাংলো উপহার করেন, যার নাম মালঞ্চ নিবাস। বর্তমানে এটি আগরতলায় রয়েছে এবং এর অবস্থান আগরতলা হেরিটেজ পার্কের ঠিক পাশে। নীরমহলে অ্যাডাল্টদের এন্ট্রি ফি 30 রুপি এবং আপনার সাথে ক্যামেরা থাকলে এক্সট্রা 1000 রুপি পে করতে হবে। 1930 সালে এই মহলটির নির্মাণ কাজ শুরু হয়, যা শেষ হয় প্রায় 1938 সালে। এই মহলের দৈর্ঘ্য 400 মিটার এবং এতে 24টি আলাদা কক্ষ রয়েছে। মার্টিন অ্যান্ড বার্নস নামক একটি ব্রিটিশ কোম্পানি মহলটি নির্মাণের কাজ করেছিল। চলে গেছে, তুমি বলবা। এটা হচ্ছে ভিজিটর্স রুম, রাইট? ভিজিটর্স রুমে কি হইতো? তাদের সাথে যারা দেখা করতে চাইতো ওরা এসব ওয়েট করতো। নীরমহলকে প্রধানত 2 ভাগে বিভক্ত করা যায়। একটি ভাগ ব্যবহার করত রাজ পরিবারের সদস্যরা এবং অন্য ভাগটি ব্যবহার করত মহলের সৈনিকরা। এই মহলে যে কোনো মেহমান আসলে তার আগমন হতো সৈনিকদের প্রাসাদের প্রান্ত থেকে, সেখান থেকে পরে রাজপ্রাসাদে নিয়ে ওয়েলকাম করা হতো। মহারাজা তার শয়নকক্ষের মতো অনুরূপ কক্ষ তার রানীদের জন্য বানিয়ে দিয়েছেন, যাতে কোনো ভেদাভেদ না হয়। তিনি রানীদের জন্য এখানে একটি প্রাইভেট গার্ডেনও বানিয়েছেন। কথিত আছে যে মহারাজ লেটেস্ট ট্রেন্ড অনুসরণ করতে পছন্দ করতেন। তিনি নীরমহলে এমন সব অত্যাধুনিক সুবিধার ব্যবস্থা করেন যা বর্তমানে আমাদের অনেকের বাড়িতেই নেই। এই যেমন রেইন শাওয়ার, ওয়াটার হিটার, জাকুজি, এমনকি তিনি পুরুষদের ওয়াশরুম নীল পাথর দিয়ে তৈরি করেন এবং রানীদের ওয়াশরুম গোলাপি রঙের পাথর দিয়ে তৈরি করেন। নীরমহলে যখন কোনো উৎসব হতো তখন উৎসব পালনের জন্য মহারাজা আলাদা একটি জায়গা তৈরি করেন, যাতে রয়েছে আলাদা সার্ভেন্ট কোয়ার্টার, কিচেন, পাবলিক গার্ডেন এবং অ্যাম্পি থিয়েটার, যেখানে কেবল রাজা রানী নয় সাধারণ মানুষও অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করার সুযোগ ছিল। ধারণা মতে ব্রিটিশ শাসনামলে যখন ব্রিটিশরা রাজা থেকে কর আদায় করতে আসতো, তখন তারা কলকাতা এবং বাংলাদেশ পার করে রুদ্রসাগর লেক হয়ে নীরমহল পর্যন্ত আসতে পারত। রাজামশাই ব্রিটিশদের নীরমহল থেকে কর আদায় করে এখান থেকেই বিদায় করে দিত, তাদের আগরতলা পর্যন্ত যেতে দিত না। গরমে ওর কি অবস্থা! ওকে, হ্যাঁ, এত সুন্দর, ওয়াও। তো এটা হচ্ছে লার্জেস্ট ওয়াটার প্যালেস ইন্ডিয়াতে, যেটা মেলাঘর অবস্থিত রুদ্রসাগর লেকের উপর। আর এই প্যালেসটা বানিয়েছিলেন মাণিক্য ডাইনাস্টির রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর।
1930-তে এটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল, মোটামুটি 8 বছর চলে এটার কনস্ট্রাকশন। 1938-এ গিয়ে কনস্ট্রাকশন শেষ হয়। একটা ব্রিটিশ কোম্পানি দ্বারা এটা বানানো হয়েছিল। অ্যান্ড রাজস্থানে আরেকটা সেম ওয়াটার প্যালেস আছে, যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওয়াটার প্যালেস ইন্ডিয়াতে। আর আগরতলা থেকে আপনারা এখানে আসতে হলে আপনাদের বাই রোড আসতে হবে, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 53 কিলোমিটার। ত্রিপুরার ইতিহাসে মোট 184 জন রাজা ছিলেন। তথ্যমতে মহাভারতের যুদ্ধের সময় ত্রিপুরার তৎকালীন রাজা মহারাজ ত্রিলোচন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওয়াও, এই বোটে হচ্ছে রাজাস্তর। এখানে বোঝা যাচ্ছে যে আগে পানি ছিল, যদিও এখন কাদা কাদা হয়ে আছে। এখানে দেখলাম সবকিছুর জন্য আলাদা আলাদা কক্ষ আছে, যেমন গেস্টের জন্য আলাদা রুম, তারপর ডান্সিং রুম, বেডরুম, সবকিছু ভালোভাবে মানে পোস্টার দিয়ে জানানো হয়েছে যে এটা আগের সময় এই কাজে ইউজ করা হইতো। আচ্ছা, এটা ওদের ওয়াশরুম ছিল। খুব সুন্দর কারুকার্য না? ওকে, বাট এটা এখন ঠিক আছে, একদম ঠিক আছে। কোথায় কোথায় কি ছিল? এখানে কমেন্টটা ছিল। তুমি এখানে বসে পড়ো এখন তাহলে। আমার কথা হলো মহারাজা কিশোরমাণিক্য বাহাদুরের ছেলের ইচ্ছা ছিল তার পিতার মৃত্যুর পর তিনি রাজা হবেন, কিন্তু 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর রাজতন্ত্র শেষ হয়ে গণতন্ত্র শুরু হয়, যার কারণে ত্রিপুরার শেষ রাজা ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোরমাণিক্য বাহাদুর। হয়তো আমাদের ঘোরার এক্সপিরিয়েন্সটা আরো ভালো হইতো। বেশ সুন্দর, বাট অনেক গরম। পাগল হয়ে গেছি গরমে। ওদের জন্য হয়নি কিছুই, বাট ইয়েস এগেইন ইট ওয়াজ ফান। ইট ওয়াজ বিউটিফুল। হ্যাঁ, ইয়া। 1947 সালে রাজতন্ত্র শেষ হওয়ার পর মাণিক্য বংশের বর্তমান বংশধর প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা আগরতলার উজয়ন্ত প্যালেসে একটি প্রান্তে তার মা বিভু কুমারী দেবীর সাথে এখন বসবাস করছেন। 1947 সালে স্বাধীনতার পর প্রায় 10 থেকে 15 বছর মহলটি খালি পড়েছিল এবং একটা সময় লোকাল মানুষজন এখানে এসে বসবাস করা শুরু করে, কিন্তু 15 বছর পর এখানকার সরকার পুলিশের সাহায্যে মহলটি খালি করে এবং সংস্কারের কাজ সম্পন্ন করে এবং পর্যটকের জন্য মহলটি ওপেন করে। কিন্তু এখান থেকে যাওয়ার সময় লোকাল লোকজন মহলের অনেক দামি জিনিসপত্র লুট করে। মহারাজা বীরবিক্রম তার লেখাপড়া বিদেশ থেকে সম্পন্ন করেছিলেন। স্টাডি করার পাশাপাশি তার এই প্রাসাদটি তৈরির কাজ চলছিল সেই সময়। তিনি নির্মহল নির্মাণের জন্য বিদেশ থেকে ছোটখাটো সরঞ্জাম পাঠিয়ে থাকতেন। এর মধ্যে অন্যতম হচ্ছে এখানে বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য তিনি 3টি জেনারেটর পাঠিয়েছিলেন এবং ভারতের অনেক প্রান্তেই তখন বিদ্যুৎ পৌঁছায়নি। নির্মহলের স্থাপত্য মুঘল ও ভারতীয় স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এখানকার স্টোন ওয়ার্ক, গ্লাস ওয়ার্ক এবং পেইন্টিং মুঘল ও ভারতীয় স্থাপত্য থেকে অনুপ্রাণিত, কিন্তু এখানকার মানুষ এসব সম্পদ লুট করে যখন 10-15 বছর এটা খালি ছিল। দেখতে দেখতে মহল ঘুরে দেখার নির্ধারিত 40 মিনিট শেষ হয়ে গেছে। নির্ধারিত 40 মিনিট শেষ হওয়ার পর আপনাকে বোটে ফেরত আসতে হবে, তা না হলে এখানে জরিমানা করা হবে। ফেরত যেতে যেতে আপনাদের সাথে আরেকটা অজানা তথ্য শেয়ার করি। মহারাজ বীরবিক্রম কিশোরমাণিক্যের স্ত্রীর মৃত্যুর পর তিনি অনেক হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন তিনি ত্রিপুরার প্রশাসন পরিচালনা করবেন না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর মহারাজকে অনুপ্রাণিত করার জন্য একটি কবিতা লিখেন, যা পড়ার পর মহারাজ এতটা অনুপ্রাণিত হন যে তিনি ত্রিপুরার রাজত্ব পরিচালনার সিদ্ধান্ত নেন। এই কবিতায় খুশি হয়ে মহারাজ রবীন্দ্রনাথকে একটি সার্টিফিকেট দেন, যাতে তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বপরিচিত কবি হবেন, এবং এটি তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বিজয়ের পূর্বে। মিষ্টি কোনটা হবে? মিষ্টি মিষ্টি দেখে একটা দেন। এই ডাবের ভিতরের শটটা মোটা হয়ে গেছে, তাই আমরা এখান থেকে একটা কচি ডাব নিচ্ছি, যেটার ভিতরের মালাইটা আই থিঙ্ক কচি হবে, ভিতরে নরম হবে। নির্মহল থেকে বেরিয়ে আমরা এখন বিলোনিয়ার দিকে যাচ্ছি। আপনি দেখলে অবাক হবেন, ত্রিপুরা অনেকটা দেখতে বাংলাদেশের মতোই।
নির্মল থেকে আমরা অনেকটা দূরে চলে আসছি। আমরা এখন যাচ্ছি সাউথ ত্রিপুরার দিকে, আগরতলা থেকে অনেকটা দূরে। তো দেখতে দেখতে আজকের ভিডিও লাস্টে চলে আসছি। তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।